বঙ্গভবন শুধুমাত্র দেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবন ও কার্যালয়ে নয়, এটি আমাদের মর্যাদা ও গৌরবের প্রতীক। ঐতিহাসিকভাবে বাংলাদেশের অনেক রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের উৎস এই বঙ্গভবন। এখান থেকেই আসে রাষ্ট্রের নানা দিক নির্দেশনা। কিন্তু এই বঙ্গভবনের পেছনে যে সমৃদ্ধ ইতিহাস লুকিয়ে আছে তা আমরা সবাই আসলে জানি না। ঢাকার ব্যস্ততম দিলকুশা এলাকার উঁচু সীমানা প্রাচীরের ভেতরে দাঁড়িয়ে আছে বঙ্গভবন। আজকের এই বঙ্গভবনের জায়গায় একসময় ছিল মাজার, কখনো মুঘল অভিজাতদের বাসস্থান, আবার কখনো বা ছিল নবাবদের দিলকুশা বাগান। ব্রিটিশ আমলের গভর্নমেন্ট হাউস, পাকিস্তান আমলে গভর্নর হাউস এবং স্বাধীনতার পর বঙ্গভবন। জানব এর ইতিহাস। বঙ্গভবনের ইতিহাস খুঁজতে গেলে ফিরে যেতে হয় বাংলার সুলতানি আমলে। পঞ্চদশ শতকের শেষ দিকে সুফি সাধক শাহজালাল দাখিনী গুজরাট থেকে পূর্ববঙ্গে আসেন। মতিঝিলের কাছে বঙ্গভবনের এখানেই তিনি খানকা প্রতিষ্ঠা করে ধর্মপ্রচার শুরু করেন। কিন্তু সেই সময়ের সুলতান ইউসুফ শাহের বিরুদ্ধে অপ্রীতিকর মন্তব্য করায় সুলতানের লোকজন তাকে হত্যা করে। বঙ্গভবন প্রাঙ্গণেই সমাহিত করা হয় তাকে। বঙ্গভবনের মূল গেট দিয়ে ঢুকলেই বাঁ দিকে একটি গম্বুজের নিচে রয়েছে শাহজালাল দাখিনী ও তার অনুসারী শাহ কামালের সমাধি, যা আজও অক্ষুণ্ণ রয়েছে। সময়ের বিবর্তনে এই সমাধি ঘিরেই গড়ে উঠেছে মাজার, আর এই মাজার কেন্দ্রিক এলাকাটি কালের বিবর্তনে রূপ নিয়েছে রাষ্ট্রের সর্বোচ্চ মর্যাদার স্থাপত্য হিসেবে। মুঘল আমলের এই এলাকার ইতিহাসের নতুন অধ্যায় যুক্ত হয়। সুবাদার মীর জুমালার অধীনে নওয়ারা মহলের দায়িত্বে ছিলেন মির্জা মুকিম। তার বাসভবন ছিল পুরান পল্টন ময়দানের দক্ষিণে, বর্তমান বঙ্গভবন এলাকায়। সে আমলে নদীপথ রক্ষা ও নৌবহর পরিচালনার জন্য গঠিত বিশেষ নৌবাহিনী নওয়ারা এবং এর রক্ষণাবেক্ষণের জন্য বরাদ্দকৃত এলাকাকে নওয়ারা মহল বলা হতো। মির্জা মুকিমের বাসভবনের ভেতর ও বাইরের অংশে দুটি বড় টিলা ছিল, যার একটি এখনো বঙ্গভবনের সীমানা প্রাচীরের মধ্যেই রয়েছে। একটা মজার ব্যাপার হচ্ছে, এই সময় থেকেই চালু হয় মতিঝিল নামের রোমান্টিক আখ্যান। কথিত আছে মীর মুকিমের মেয়ে অন্দরমহলের দিঘিতে প্রতিদিন মণিমুক্তার অলঙ্কার ফেলতেন। সেখান থেকেই স্থানটির নাম হয় মতিঝিল, অর্থাৎ মুক্তার ঝিল। ব্রিটিশ শাসনের শুরুর দিকে জায়গাটির মালিকানা আবার বদলে যায়। বঙ্গভবন চত্বরে এখনও মানুক হাউস নামে একটি ভবন রয়েছে। ধারণা করা হয় ব্রিটিশ আমলে মালুক নামে একজন আর্মেনীয় জমিদারের মালিকানাধীন ছিল এটি। পরে ঢাকার নবাব খাজা আব্দুল গনি মালুকের কাছ থেকে জায়গাটি কিনে নেন। সেখানে তিনি একটি বাংলো নির্মাণ করেন এবং স্থানটির নাম দেন দিলকুশা বাগ। ঢাকার নবাবদের এই বাগান বাড়ি ছিল বেশ বিস্তৃত। বর্তমান বঙ্গভবন এবং এর উত্তরের বড় একটি অংশ জুড়ে ছিল দিলকুশা বাগ। সেখানে ছিল আঁকাবাঁকা লেক, বিভিন্ন ধরনের ফোয়ারা, রং বেরঙের মাছের চৌবাচ্চা এবং দেশি বিদেশি নানা প্রজাতির ফুল এবং ফলের গাছ। নবাবদের এই প্রমোদভূমি ছিল ঢাকার বুকে এক টুকরো স্বর্গরাজ্য। কিন্তু 20 শতাব্দীর শুরুতে ব্রিটিশদের একটি সিদ্ধান্ত এই স্থানের ভবিষ্যৎ পুরোপুরি পাল্টে দেয়। 1905 সালে ব্রিটিশ সরকার বাংলা ভাগ করে পূর্ববঙ্গ ও আসাম নামে একটি নতুন প্রদেশ গঠন করে। রাজধানী হয় ঢাকা, আর প্রশাসনের প্রয়োজনে দিলকুশার দক্ষিণাংশে, যেখানে এখন রয়েছে বঙ্গভবন, সেখানে তৈরি করা হয় লেফটেন্যান্ট গভর্নরের অস্থায়ী বাসভবন, যা গভর্নমেন্ট হাউস নামে পরিচিতি পায়। 1906 সালে উদ্বোধন হলেও নির্মাণ কাজ সম্পূর্ণ শেষ হয় 1911 সালে। সেই সময় ঢাকা প্রকাশ পত্রিকা লিখেছিল, এই প্রাসাদ নির্মাণে অধিক টাকা ব্যয়িত হইয়াছে। অস্থায়ী আবাস হইলেও প্রাসাদের পরিপাটি নির্মাণে কোনরূপ ত্রুটি হয় নাই। এই ভবনটি পরে ব্রিটিশ ভারতের ভাইসরয়দের বাসস্থান হিসেবে ব্যবহৃত হয়। 1911 সাল পর্যন্ত পূর্ব বাংলায় সফরের সময় ভাইসরয়রা এখানেই বসবাস করতেন। তবে বঙ্গভঙ্গ রদ হলে ঢাকা হারায় প্রাদেশিক রাজধানীর মর্যাদা এবং গভর্নমেন্ট হাউসের ব্যবহারও তাই সীমিত হয়ে পড়ে।
1947 সালে ব্রিটিশ ভারত ভাগ হলে পূর্ববঙ্গ পাকিস্তানের অংশ হয়। ঢাকা আবার প্রাদেশিক রাজধানী হয়। গভর্নমেন্ট হাউস তখন পূর্ববঙ্গের গভর্নরের কার্যালয় এবং বাসস্থান হিসেবে নির্বাচিত হয় এবং তার নাম বদলে হয় গভর্নর হাউস। এই ভবনটি সম্পূর্ণ কাঠের তৈরি ছিল, নাম ছিল টিম্বার প্যালেস। এর মেঝের আয়তন ছিল 25,128 বর্গফুট, ছাদ ছিল টিনের আর মেঝে ছিল সেগুন কাঠের। 1961 সালে এক প্রচণ্ড ঝড়ে ভবনটি ক্ষতিগ্রস্ত হয়। পুরনো কাঠের প্রাসাদটি পরিত্যক্ত ঘোষণা করলে তৎকালীন গভর্নর আজম খান মানুক হাউজে বসবাস শুরু করেন এবং নতুন ভবন নির্মাণের পরিকল্পনা নেন। লাহোরের স্থপতি মঈনুদ্দিন চিশতি ইসলামী স্থাপত্যের অনুকরণে এর নকশা করেন। 1964 সালে নির্মিত এই ভবনই আজকের বঙ্গভবনের মূল কাঠামো। চিশতির নকশা অনুসারে নতুন করে নির্মিত হয় গভর্নর হাউস, যার নির্মাণ কাজ শেষ হয় 1964 সালে। এরপর 1971 সালের 14 ডিসেম্বর, মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারতীয় বিমান বাহিনী জানতে পারে গভর্নর আব্দুল মোতালেব মালিকের নেতৃত্বে ভবনটিতে একটি গুরুত্বপূর্ণ বৈঠক চলছে, যেখানে যুদ্ধের পরবর্তী পরিকল্পনা সাজানো হচ্ছে। দুপুর 12:55 ভারতীয় মিগ-21 যুদ্ধবিমান সেখানে হামলা চালায়। এরপর হান্টার যুদ্ধবিমানও সেই হামলায় যোগ দেয়। এই ঘটনায় গভর্নর হাউস ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। হামলার পরপরে মালিক ও তার মন্ত্রিসভার সদস্যরা পদত্যাগ করেন। মুনতাসির মামুন তার ঢাকা স্মৃতি বিস্মৃতির নগরী বইয়ে এই ঘটনার উল্লেখ করেছেন। পরবর্তীকালে আবারও গভর্নর হাউসের সংস্কার করা হয়। 1971 সালের 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হলে নতুন পরিচয় পায় এই ভবন। 23 ডিসেম্বর এই ভবনে বসে স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রিপরিষদের বৈঠক। সভায় সভাপতিত্ব করেন অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম। এই বৈঠকে ভবনটির নামকরণ করা হয় বঙ্গভবন এবং এটি রাষ্ট্রপতির কার্যালয় ও বাসভবন হিসেবে নির্ধারিত হয়। 1972 সালের 12 জানুয়ারি বিচারপতি আবু সাইদ চৌধুরী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন অধ্যায়ে প্রবেশ করে বঙ্গভবন। তারপর থেকে রাষ্ট্রপতির শপথ, সরকার গঠন, রাষ্ট্রদূতদের পরিচয়পত্র গ্রহণ, বিদেশি রাষ্ট্রপ্রধান ও গুরুত্বপূর্ণ অতিথিদের অভ্যর্থনা সহ বহু গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ঘটনার সাক্ষী হয় এই ভবন। মাজার থেকে রাজপ্রাসাদ, বঙ্গভবনের এই দীর্ঘ যাত্রা ইতিহাসের এক অপার বিষয়। বর্তমান প্রজন্ম হয়তো জানেই না, রাষ্ট্রপতি যেখানে বসে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন, সেখানেই একসময় সুফি সাধকদের সমাধি ছিল, নবাবদের দিলকুশা বাগান ছিল। এই ইতিহাস যেন আমাদের মনে করিয়ে দেয়, সময় যেমন বদলায় তেমনি বদলায় একটি স্থাপনারও পরিচয়। আর বহু ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকে আজকের এই বঙ্গভবন।